মস্কো, তেহরান কিংবা পিয়ংইয়ং, পৃথিবীর কোনো এক প্রান্তে মাটির শত ফুট গভীরে কোনো এক অভেদ্য গোপন বাংকারে আজ হয়তো একদল বিজ্ঞানী নিস্তব্ধ হয়ে তাকিয়ে আছেন তাদের মনিটরের দিকে। সেখানে কোনো মুভি চলছে না, বরং ফুটে উঠেছে একটি সংখ্যা যা বদলে দিতে পারে পুরো পৃথিবীর ক্ষমতার মানচিত্র। 15,000 কিলোমিটার। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমি থেকে ছোড়া একটি ইস্পাতের দানব যদি মাত্র 30 মিনিটের মধ্যে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ওয়াশিংটন ডিসি কিংবা লন্ডনের আকাশে হাজির হয়, তবে পৃথিবীর বর্তমান নিরাপত্তা সমীকরণ কোথায় গিয়ে দাঁড়াবে? তেহরান কি সত্যিই তার প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম তৈরির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে? এটি কি কেবল বিজ্ঞানীদের একটি প্রযুক্তিগত মাইলফলক, নাকি পশ্চিমের দেশগুলোর জন্য এক ভয়াবহ যুদ্ধের প্রচ্ছন্ন সতর্কবার্তা? আজকের এই বিশেষ ইনভেস্টিগেটিভ ভিডিওতে আমরা উন্মোচন করব ইরানের এই গোপন ক্ষেপণাস্ত্র মিশনের পেছনের প্রতিটি রোমহর্ষক সত্য। রাশিয়ার টোপল এম থেকে শুরু করে উত্তর কোরিয়ার গোপন প্রযুক্তিগত সহায়তা, সবকিছু কি আজ তেহরানের আয়ত্তে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এর প্রতিটি তথ্য আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। দীর্ঘ 4 দশক ধরে ইরানের ওপর একের পর এক কঠোর অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা চাপানো হয়েছে, কিন্তু দমে যাওয়ার পরিবর্তে ইরান তার সামরিক শক্তিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এতদিন পর্যন্ত ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ছিল মূলত মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। তাদের শাহাব, খোররাম শাহর কিংবা সেজিল ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করা হয়েছিল মূলত ইসরায়েল কিংবা সৌদি আরবের মতো আঞ্চলিক প্রতিপক্ষদের ওপর চাপ সৃষ্টি করার জন্য। কিন্তু এখন দৃশ্যপট সম্পূর্ণ আলাদা। ইরান এখন আর কেবল তার সীমানার আশপাশেই সীমাবদ্ধ থাকতে রাজি নয়। 15,000 কিলোমিটার পাল্লার লক্ষ্যমাত্রা নির্ধারণ করার অর্থ হলো এটি কেবল একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি একটি বৈশ্বিক রাজনৈতিক হাতিয়ার। এই পাল্লার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ওয়াশিংটন থেকে শুরু করে বিশ্বের যে কোনো গুরুত্বপূর্ণ শহর এখন তেহরানের ক্ষেপণাস্ত্রের নিশানায়। বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল আত্মরক্ষা নয়, বরং এটি বিশ্বমঞ্চে ইরানের এক বিশাল স্ট্র্যাটেজিক স্টেটমেন্ট। তারা বিশ্বকে বুঝিয়ে দিতে চায় যে তেহরান এখন কেবল একটি আঞ্চলিক শক্তি নয়, বরং একটি গ্লোবাল মিলিটারি প্লেয়ার। আইসিবিএম বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল কেবল একটি রকেট নয়, এটি মানুষের তৈরি সবচেয়ে জটিল এবং ভয়াবহ যুদ্ধাস্ত্রের একটি। সাধারণ ক্ষেপণাস্ত্র যেখানে কয়েকশো কিলোমিটার অতিক্রম করে, সেখানে আইসিবিএমকে কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিতে হয়। এই যাত্রাপথটি মোটেও সহজ নয়। উৎক্ষেপণের পর এই ক্ষেপণাস্ত্রটিকে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে মহাকাশে পৌঁছতে হয়। সেখানে এটি একটি নির্দিষ্ট কক্ষপথ ভ্রমণ করে এবং পুনরায় বায়ুমণ্ডলে প্রবেশ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এখানে মূল চ্যালেঞ্জ, বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশের সময় বা রি-এন্ট্রির সময় বাতাসের সাথে ঘর্ষণে যে ভয়াবহ তাপ উৎপন্ন হয় তা প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস। তা সহ্য করার মতো প্রযুক্তি খুব কম দেশের হাতেই আছে। ইরান যদি 15,000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র দাবি করে, তবে তার অর্থ হলো তাদের কাছে এমন এক হিট শিল্ড প্রযুক্তি বা বিশেষ সংকট ধাতু রয়েছে যা এই চরম তাপমাত্রা সহ্য করতে পারে। এছাড়া রয়েছে গাইডেন্স সিস্টেম। মহাকাশের কক্ষপথ থেকে পৃথিবীর একটি নির্দিষ্ট ভবনের ওপর নির্ভুলভাবে আঘাত হানার জন্য যে অবিশ্বাস্য সূক্ষ্ম নেভিগেশন সিস্টেম প্রয়োজন, ইরান কি তা অর্জন করতে পেরেছে? এর উত্তর লুকিয়ে আছে তাদের সাম্প্রতিক মহাকাশ গবেষণা কর্মসূচির আড়ালে। ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে জ্বালানি একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। শুরুর দিকে ইরান লিকুইড ফুয়েল বা তরল জ্বালানি ব্যবহার করত, কিন্তু লিকুইড ফুয়েলের বড় অসুবিধা হলো উৎক্ষেপণের ঠিক আগে দীর্ঘ সময় নিয়ে জ্বালানি ভরতে হয়। এই প্রক্রিয়ার সময় স্যাটেলাইটের মাধ্যমে শত্রুপক্ষ সহজেই এই ক্ষেপণাস্ত্রের অবস্থান শনাক্ত করে হামলা চালিয়ে ধ্বংস করে দিতে পারে। কিন্তু ইরান এখন সাফল্যের সাথে ঝুঁকছে সলিড ফুয়েল বা কঠিন জ্বালানির দিকে। সলিড ফুয়েল রকেট আগে থেকেই জ্বালানি ভর্তি করে বছরের পর বছর গুদামে রাখা যায়
এবং মাত্র কয়েক মিনিটের নোটিশে উৎক্ষেপণ করা সম্ভব। এটি অনেকটা প্ল্যাগ অ্যান্ড প্লে সিস্টেমের মতো। ইরান যদি সলিড প্রোপেল্যান্ট মোটরে পূর্ণ দক্ষতা অর্জন করে থাকে, তবে তাদের ক্ষেপণাস্ত্রগুলো হবে অত্যন্ত ভ্রাম্যমাণ। বিশাল বিশাল ট্রাকের উপর বসিয়ে যে কোনো বন জঙ্গল, পাহাড়ের গুহা বা আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি থেকে তারা হামলা চালিয়ে আবার মুহূর্তের মধ্যে লুকিয়ে পড়তে পারবে। রাশিয়ার আধুনিক ক্ষেপণাস্ত্রগুলো এই প্রযুক্তিতে অজেয় হয়ে উঠেছে। ভূরাজনীতিতে বর্তমানে ইরান ও রাশিয়ার বন্ধুত্ব এক নতুন মাত্রা পেয়েছে। রাশিয়ার টোপল এম বিশ্বের অন্যতম শক্তিশালী ও নিখুঁত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। এর পাল্লা প্রায় 12,000 থেকে 15,000 কিলোমিটার। আধুনিক প্রতিরক্ষা বিশ্লেষকরা লক্ষ্য করেছেন ইরানের নতুন প্রজন্মের রকেট ইঞ্জিন এবং সেগুলোর কার্যক্ষমতার সঙ্গে টোপল এমের প্রযুক্তিগত কাঠামোর অদ্ভুত মিল রয়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়া যখন ড্রোনের প্রয়োজন পড়েছিল, তখন ইরান তাদের শাহেদ ড্রোন দিয়ে সহায়তা করেছিল। এর বিনিময়ে রাশিয়া কি তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ব্লুপ্রিন্ট বা ডিজাইন তেহরানের হাতে তুলে দিয়েছে? যদিও ক্রেমলিন বা তেহরান কখনোই এটা স্বীকার করবে না, তবে রাশিয়ার সলিড ফুয়েল প্রযুক্তি এবং অটোমেটেড ইনার্শিয়াল গাইডেন্স সিস্টেম ইরানের আইসিবিএম স্বপ্নকে দ্রুত বাস্তবে রূপ দিতে সাহায্য করছে বলে ধারণা করা হয়। যদি সত্যি রাশিয়ার প্রযুক্তিগত সহায়তা ইরানের হাতে থাকে, তবে পশ্চিমা দেশগুলোর বর্তমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বা মিসাইল ডিফেন্স সিস্টেম প্রায় অকেজো হয়ে যেতে পারে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির আলোচনায় উত্তর কোরিয়ার নাম আসবে না, তা কি সম্ভব? ইরান ও পিয়ংইয়ংয়ের মধ্যে সামরিক সহযোগিতার ইতিহাস অত্যন্ত দীর্ঘ এবং রহস্যময়। 80-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময় থেকেই উত্তর কোরিয়া ইরানকে ক্ষেপণাস্ত্র দিয়ে সাহায্য করে আসছে। এমনকি ইরানের বিখ্যাত শাহাব সিরিজের ক্ষেপণাস্ত্রগুলো উত্তর কোরিয়ার নোডং ক্ষেপণাস্ত্রের অনুকরণেই তৈরি। সম্প্রতি উত্তর কোরিয়া তাদের হওয়াসং 17 এবং হওয়াসং 18 আইসিবিএম দিয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। মজার বিষয় হলো, উত্তর কোরিয়া যখনই কোনো নতুন প্রযুক্তি বা রকেট ইঞ্জিন পরীক্ষা করে, তার কিছু মাস পরেই ইরানের সামরিক কুচকাওয়াজে সেই একই ধরনের প্রযুক্তির প্রতিফলন দেখা যায়। সোভিয়েত ইউনিয়নের পতনের পর অনেক রুশ বিজ্ঞানী উত্তর কোরিয়ায় আশ্রয় নিয়েছিলেন। সেই একই প্রযুক্তিগত জ্ঞান এখন ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে বিনিময় হচ্ছে বলে গোয়েন্দা সংস্থাগুলো মনে করে। এই দুই অক্ষশক্তির পারস্পরিক সহযোগিতা বর্তমান বিশ্ব ব্যবস্থার জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরান আন্তর্জাতিক মঞ্চে সবসময় দাবি করে যে তাদের রকেট কর্মসূচি কেবল মহাকাশে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট পাঠানোর জন্য, কিন্তু সমর বিশেষজ্ঞরা জানেন একটি স্যাটেলাইট ক্যারিয়ার রকেট বা এসএলভি, একটি আইসিবিএম এর মধ্যে পার্থক্যের রেখা খুবই সরু। যদি একটি রকেট সফলভাবে কক্ষপথে স্যাটেলাইটে স্থাপন করতে পারে, তবে সেই একই রকেট একটি পারমাণবিক ওয়ারহেড বহন করে পৃথিবীর যে কোনো প্রান্তে ফিরে আসতে পারে। ইরানের সিমোর্ক এবং জুলজানা রকেটগুলো আসলে তাদের আইসিবিএম তৈরির গোপন ট্রায়াল বা পরীক্ষা মাত্র। ইরানের এই 15,000 কিলোমিটার পাল্লার ঘোষণা পুরো ওয়াশিংটন এবং তেল আবিবে ভূমিকম্পের মতো আঘাত হেনেছে। এতদিন পর্যন্ত ইউরোপের দেশগুলো মনে করত তারা ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালের বাইরে রয়েছে, কিন্তু এখন পুরো ইউরোপ, এমনকি উত্তর আমেরিকাও ইরানের নিশানায়। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং আমেরিকার সিআইএ এখন ইরানের প্রতিটি পদক্ষেপের উপর কড়া নজর রাখছে। এই প্রযুক্তির বিস্তার ঠেকাতে তারা কি আবার কোনো সাইবার হামলা নাকি সরাসরি সামরিক পদক্ষেপ নেবে? ইসরায়েল বারবার বলে আসছে যে তারা ইরানকে আইসিবিএম এবং পারমাণবিক সক্ষমতা অর্জন করতে দেবে না, কিন্তু ইরানের মাটির নিচের ক্ষেপণাস্ত্র শহরগুলো এতটাই সুরক্ষিত যে সেখানে হামলা চালানো প্রায় অসম্ভব। আধুনিক ক্ষেপণাস্ত্র কেবল লোহা আর বারুদে নয়, এতে ব্যবহার করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। ইরান এখন তাদের ক্ষেপণাস্ত্রগুলোতে এআই চালিত গাইডেন্স সিস্টেম যুক্ত করার চেষ্টা করছে, যা মাঝ আকাশে ক্ষেপণাস্ত্রের গতিপথ পরিবর্তন করতে সক্ষম। এর ফলে শত্রুপক্ষের ইন্টারসেপ্টর মিসাইলগুলো এগুলোকে মাঝপথে ধ্বংস করতে পারবে না। ইরানের এই ডিজিটাল অগ্রগতি তাদের ক্ষেপণাস্ত্র শক্তিকে আরও কয়েক ধাপ এগিয়ে দিয়েছে। তেহরানের এই প্রযুক্তিগত উত্থান বিশ্ব রাজনীতির দাবার ছককে চিরতরে বদলে দিচ্ছে। তারা বুঝিয়ে দিচ্ছে যে নিষেধাজ্ঞার বেড়াজালেও একটি দেশ বিজ্ঞান ও সামরিক প্রযুক্তিতে অসাধ্য সাধন করতে পারে। এখন বড় প্রশ্ন, বিশ্ব কি ইরানের এই শক্তির সাথে মানিয়ে নেবে, নাকি এক ভয়াবহ সংঘাতের দিকে এগিয়ে যাবে পৃথিবী? আপনার কি মনে হয়, ইরান কি সত্যিই সক্ষমতা অর্জন করেছে, নাকি এটি একটি সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের রোমাঞ্চকর সামরিক বিশ্লেষণ আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। ধন্যবাদ।